Welcome. Assalamu alaikum. Today we will be discussing about the benign and malignant tumors of the pharynx. Pharynx এর benign এবং malignant tumor এই ধরনের হেডলাইনে যখন ডিসকাস করা হয় তখন জিনিসটা সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়া যেতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল টিউমারের বা ইন্ডিভিজুয়াল ডিজিজের ট্রিটমেন্ট নিয়ে এই ব্যাপারে আলাপ করা হয় না, কারণ এখানে আসলে লট অফ ডিজিজেস আর এনলিস্টেড ইন দিস গ্রুপ। তবে দু একটা ডিজিজ যেগুলো খুব কমন এবং যেগুলো খুব প্রয়োজনীয়, রিপিটেডলি অন্যখানে আলাপ আলোচনা করা হয় না, সেগুলো নিয়ে এখানে, যেমন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার্স অফ দ্য ফ্যারিংস আমরা আজকে একটু হাইলাইট করব নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা এবং নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। আর হাইপোফ্যারিংস এবং ওরোফ্যারিংসের অন্যান্য টিউমার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন নামে আলাপ আলোচনা হয়। তো আমি এই শুরুতেই এই কথাটা আবারও বলবো যে আমরা যে ফ্যারিংস বলি এটা হলো নাসোফ্যারিংস, এটা হলো ওরোফ্যারিংস, এটা হলো হাইপোফ্যারিংস। মানে ফ্যারিংসের তিনটা অংশ, নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং হাইপোফ্যারিংস। ঠিক নোজ পড়ানোর সাথে নাসোফ্যারিংস নিয়ে কথা বলার সময়ও কিন্তু আমরা এই জিনিসটা একটু ডিসকাস করেছি। এখানে আবারও একটু বেশি করে বলছি এই জন্য যে গ্রস জিনিসটা যেন সবার মনে থাকে। এই নাসোফ্যারিংস এর এখানে একটা স্টেশন টিউবের একটা ওপেনিং দেখা যায়, এবং আমি মনে করতে পারছি যে আরো কয়েক বছর আগে একটা এমসিকিউতে একটা প্রশ্ন ছিল যে দি মিডল এয়ার ক্যাভিটি ইজ কানেক্টেড উইথ দ্য ফ্যারিংস, ট্রু অর ফলস। বেশিরভাগ লোকই ফলস লিখেছে, কারণ ফ্যারিংস বললে তো সবাই, আমার মনে হয় কেউ না জেনে বলছে আর কেউ জেনেও বলছে যে এটা নাসোফ্যারিংসে ওপেন করে, কারণ নাসোফ্যারিংস ইজ এ পার্ট অফ ফ্যারিংস। কাজে নাসোফ্যারিংসে ওপেন করা মানে ফ্যারিংসে ওপেন করা। কাজে এই ট্রুটা অনেকে বুঝে না, বুঝতে পারে নাই তখন যারা ইয়ে করছে। কাজে নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং হাইপোফ্যারিংস এটা হলো গ্রস অ্যানাটমি। আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি এবং আগে দেখানো স্লাইড থেকে বলছি। আর এই জিনিস আবারও বলবো যে নাসোফ্যারিঞ্জিয়াল যে ইয়ারওয়ে, এটা মেইনলি একটা ইয়ারওয়ে, এবং এটা হলো ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাল লোয়ার বর্ডার এবং স্প্যানয়েড বোন, এটা হলো পোস্টেরিয়র ওয়াল ফর্ম করে বা লেভেল উইথ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, একটা সার্ভাইকাল ভার্টিব্রা। 2 এবং 3 দুইটা সার্ভাইকাল ভার্টিব্রার জন্য হলো ওরোফ্যারিংস, এবং 4, 5, 6 তিনটা সার্ভাইকাল ভার্টিব্রার জন্য হলো ল্যারিঙ্গোফ্যারিংস। এবং এই অ্যানাটমি এখানে যেমন একদম ক্লিয়ারলি রেডিওলজিক্যাল অ্যানাটমিটা খুব সুন্দর বোঝা যায়। এখানে দুইটা জিনিসকে আমি ইয়ে করে, একটা হলো নাসোফ্যারিংস হলো এখান পর্যন্ত, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাল লোয়ার মার্জিন পর্যন্ত হরিজন্টালি যদি লাইনটা নিই এইটুকু নাসোফ্যারিংস, আর 2 এবং 3 এখান পর্যন্ত হলো ওরোফ্যারিংস, এবং 4, 5, 6 লোয়ার এন্ড হলো ল্যারিঙ্গোফ্যারিংস। এখানে প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো নিয়ে আগেও কথা বলেছিলাম যে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল to the lower margin of the fourth cervical vertebra, it's only few millimeter thick, and after that the thickness is equal or less than the transverse diameter of the corresponding cervical vertebral bodies. এই যে ভার্টিব্রাল বডি আছে তার থেকে মেপে দেখলে এর থেকে কম হবে। এই গ্রস অ্যানাটমিটা এখানে কোনো ফরেন বডি আছে কিনা, ইনফেকশন আছে কিনা, অ্যাবসেস আছে কিনা কিছু বের করার জন্য এই এক্সরেটা খুব একটা ক্লিয়ার এক্সরেটা, হাইওয়েড এক্সরে, এবং এটা খুব ভালো একটা এক্সরে, যেটা আমাদের অনেক সময় আমরা খুব ভালো এক্সরে এগুলাতে পেয়ে যাই। তারপরে আমি বলবো যে নাসোফ্যারিংসের যে সমস্ত কমন ডিজিজ, যে সমস্ত বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার আমরা কথা বলি, তার মধ্যে সবচেয়ে কমন যেটা নিয়ে আলোচনা করা দরকার এবং যেটা বেশি হয়, এডিনয়েড কিন্তু কোনো টিউমার না, কাজে এটা হলো লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া। কাজে এই নাসোফ্যারিংসের মধ্যে সবচেয়ে কমন হলো অ্যাঞ্জিওফাইব্রোমা। ইনফ্যাক্ট অ্যাঞ্জিওফাইব্রোমা ইজ এ রেয়ার ডিজিজ, এটা নিয়ে আমি একটু কথা বলবো যে, এবং এটা কিন্তু পরীক্ষার সময় এসিকিউতে ফ্রিকুয়েন্টলি আসে, এবং এটা দেখে কিন্তু ডায়াগনোসিস করতে পারতে হবে। ডায়াগনোসিস করতে পারতে হবে কয়েকটা ক্লিনিক্যাল ফিচার দেখে, অথবা এটা হতে পারে কাজে সেই জন্য একজন স্পেশালিস্টের কাছে পাঠানো, এটাও কিন্তু আমাদের অন্যান্য স্পেশালিটির লোকজনের অ্যাজ ওয়েল অ্যাজ যে জেনারেল ফিজিশিয়ানদের একটা দায়িত্ব, কারণ এটা কখনো কখনো খুব লাইফ থ্রেটেনিং হয়ে যায়। অ্যাঞ্জিওফাইব্রোমা
এছাড়া টেরাটোমা, প্লিওমরফিক এডিনোমা, কন্ড্রোমা, হেমাটোমা, কোরিস্টোমা, প্যারাগ্যাংলিওমা, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাথোলজিক্যাল টাইপ অফ ডিজিজ নাসোফ্যারিংসে আসে, ভেরি ভেরি রেয়ার। যেমন এনজিওফাইব্রোমা ছাড়া এটা নিয়ে বলবো টেরাটোমাস। টেরাটোমা তো স্যাক্রোকক্সিডিয়াল রিজিয়নও হয়, পেটের ভিতরেও হয়, যে কোনো জায়গায় হতে পারে, এটা একটা ম্যালফরমেশন। প্লিওমরফিক এডিনোমা, যেহেতু দেয়ার আর নিউমারাস মাইনর salivary glands in the palate, lip, tongue, teeth, nasopharynx, sinuses, কাজে ছোট 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 গবলেট সেল থেকে শুরু করে এখানে রিসিমোস গ্ল্যান্ড আছে, সেগুলোর থেকে প্লিওমরফিক এডিনোমা হয়। এডিনোয়েড সিস্টিক কার্সিনোমা হলো ম্যালিগন্যান্ট ভ্যারাইটি অফ কাউন্টারপার্ট অফ দিস প্লিওমরফিক এডিনোমা। আর কর্ডোমা, কর্ডোমাটা হলো আমাদের স্পাইনাল কর্ড যে নটোকর্ড থেকে ডেভেলপ করে, এটা একদম টার্মিনাল এন্ড হলো নাসোফ্যারিংসে, কাজে ওখানে একটু টিস্যু থেকে যায়, যেটা থেকে কর্ডোমা হয়। আর হেমারটোমা হলো যে অ্যাবনর্মাল ফরমেশন অফ দ্য কার্টিলেজেস, অনেক কার্টিলেজ, অনেক সময় ভাস্কুলার টিস্যু একসাথে জড়ে, ওদেরকে হেমারটোমা বলে। দে আর নট টিউমার্স, দে আর ম্যালফরমেশনস। আর কোরিস্টোমা, এটাও কিন্তু নাসোফ্যারিংসে হয়। প্যারাগ্যাংলিওমা, প্যারাগ্যাংলিওনিক সেলস সম্পর্কে আমরা জানি যে এগুলা থেকে যদি প্যারাগ্যাংলিওমা, এবং সবচেয়ে বড় প্যারাগ্যাংলিওমা হলো আমাদের ক্যারোটিড বডি টিউমার। এছাড়া এরকম প্যারাগ্যাংলিওনিক সেল, জুগুলা গ্লোমাস বডিজ, এরকম প্যারাগ্যাংলিওনিক সিস্টেম আছে বডিতে, এখান থেকে হয়। আর নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার ইজ অলসো, দো রেয়ার, ইজ এ ভেরি ডেডলি কন্ডিশন, এবং একটা ডিজিজ যেটা নাসোফ্যারিংসে হয়। আমরা এই দুটো নিয়ে, এনজিওফাইব্রোমা এবং নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এই দুটো নিয়ে একটু একটু আলাপ করবো আজকে, যদিও হাইপোফ্যারিংস এবং এর দিকে বেশি ডিসকাশন হবে না, বাট আমরা জিজ্ঞেস করবো। ওরোফ্যারিংস আমরা কাকে বলি এটা আমরা দেখলাম, সেখানে পেপিলোমা, হেমানজিওমা, প্লিওমরফিক এডিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিম্ফোএপিথেলিওমা, এডিনোকার্সিনোমা, লিম্ফোমা। আসলে লিম্ফয়েড টিস্যু সবখানে আছে, লিম্ফোমা, লিম্ফোএপিথেলিওমা। গ্ল্যান্ডুলার টিস্যু আছে, সেই জন্য এডিনোকার্সিনোমা, এবং স্কোয়ামাস ইপিথেলিয়াম আছে, সেই জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা। অথবা গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম বা কলামনার ইপিথেলিয়ামও কিন্তু মেটাপ্লাসিয়া হয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে, স্কোয়ামাস সেলের ট্রান্সফরমেশন হয়ে নন ক্যারাটিনাইজড স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে থাকে। এগুলো কিন্তু খুব কমন, বিকজ অফ ফ্রিকশন রিজিয়নস আর দিস, জন্য এগুলো হয়ে থাকে। হাইপোফ্যারিংস আমরা কাকে বলি? হাইপোফ্যারিংস আমি দেখালাম যে ল্যারিঙ্গোফ্যারিংস বা হাইপোফ্যারিংস, এটার মধ্যে পেপিলোমা, এডিনোমা, ফাইব্রোমা, লিপোমা, লিওমায়োমা, এরকম। আবার সেই একই জিনিস স্কোয়ামাস সেল কার্সিনোমা। তবে হাইপোফ্যারিংস এর 3টা রিজিয়ন আছে, আমরা ভাগ করেছি। আগেও আমরা ফ্যারিংস নিয়ে যখন আলাপ করেছি, একটাকে বলি পাইরিফর্ম ফোসা, একটা বলি পুস্কিগেট রিজিয়ন, আর একটা বলি পোস্টিফ্যারিঞ্জিয়াল ওয়াল। পাইরিফর্ম ফোসা বা পাইরিফর্ম সাইনাস, এই সমস্ত নামে বলা হয়। এগুলো হলো হাইপোফ্যারিংস এর সাবসাইটস এন্ড রিজিয়নস। আমার মনে হয় ঠিক এই জিনিসটা ওই আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব ডিটেইলস জানার দরকার নেই, যেটার নাম জানলে যথেষ্ট। যে পাইরিফর্ম ফোসা, দুই দিকে দুইটা ফ্যারিঞ্জিয়াল গাটার, আর পোস্টিফ্যারিঞ্জিয়াল ওয়াল ক্রিকয়েডের পিছনে, এবং ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল ওয়াল তো পাশে আছে। যেমন আমরা এটা নিয়ে এনজিওফাইব্রোমা, এনজিওফাইব্রোমার উপরে প্রশ্ন আসে, ফ্রিকুয়েন্টলি আসে, এবং প্রশ্ন এমন অর্ধেক বলে দিয়ে ডায়াগনোসিস এবং বাকিটুকু জানতে চাওয়া হয়। কি বলে দেওয়া হয়? যে একটা প্রিপুবার্টাল এবং অ্যাডোলেসেন্ট মেল, এই শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা 12 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, একটা 15 বছরের ছেলে, মেল ছেলে, এরা যখন, এদেরকে বলে প্রিপুবার্টাল অর অ্যাডোলেসেন্ট। পুবার্টির আগে বা অ্যাডোলেসেন্ট এইজে এই নেজোফ্যারিংসে এইরকম একটা টিউমার হয়, এনজিওফাইব্রোমা, যেটা নোজের মধ্যে আমি ডিটেলস করেছি, এখানেও সামান্য একটু ডিটেল করব, কারণ এটা নিয়ে প্রশ্ন হয় এবং এটা জানা দরকার, এতটা ব্লিডিং হয়। এবং হাইলি ভাস্কুলার টিউমার প্রেজেন্টিং ইন দ্য নেজোফ্যারিংস অফ প্রিপুবার্টাল এন্ড অ্যাডোলেসেন্ট মেলস, এটা কিন্তু শুধু ছেলেদের রোগ, কখনো মেয়েদের মধ্যে হয় না। characterized by severe recurrent unprovocated bleeding. আনপ্রভোকেটেড ব্লিডিং মানে কোনো ইনফেকশন নাই, কোনো ট্রমা নাই, হঠাৎ করে নাকের থেকে নাকে মুখে সিভিয়ার ব্লিডিং। এই যে শব্দ, এগুলো প্রত্যেকটাই সিভিয়ার ব্লিডিং। সিভিয়ার ব্লিডিং আমরা কাকে বলি? এটা কিন্তু একটা কোয়ালিটেটিভ টার্ম। কোয়ালিটির মানে মাইল্ড ব্লিডিং, মডারেট ব্লিডিং, সিভিয়ার ব্লিডিং। মাইল্ড ব্লিডিং মানে নাক থেকে গড়াই একটু রক্ত আসলো, মডারেট ব্লিডিং মানে টট্টর করে অনেকগুলো পড়লো, কিন্তু সিভিয়ার ব্লিডিং বলতে আমরা বুঝি যে ইট থ্রেটস দি লাইফ as well as needs blood transfusion. অতটা ব্লিডিংকে আমরা সিভিয়ার বলে থাকি। এবং এটা রিকারেন্ট হয়, একবার হয়ে যে ভালো হয়ে গেল, একটা এপিসোড হয়ে অনেক
খোঁজাখুঁজি করেও কিছু রোগ পাওয়া গেল না, কিন্তু ডিজিজ কিন্তু আছে, খুব আর্লি স্টেজ হয়তো ধরা যায়নি, এবং আনপ্রভোকেটেড রিকারেন্ট ব্লিডিং। এই কয়েকটা শব্দ এখানে খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, যে হাইলি ভাস্কুলার টিউমার ইন দ্য প্রেজেন্টিং ইন দ্য নাসোফ্যারিংস অফ প্রিপুবার্টাল অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেলস। প্রশ্ন আসে যে একটা 8 বছরের বাচ্চার নাক থেকে সিভিয়ার ব্লিডিং হচ্ছে বারবার, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই নিয়ে আরো কয়েকটা প্রশ্ন হয়ে গেল। এদের ক্লিনিক্যাল ফিচার কি হয়, যেহেতু নাসোফ্যারিংসে সেই জন্য নাকের পোস্টেরিয়র এন্ড বা কোয়ানারের দিকে অবস্ট্রাকশন হয়, কিছু যেহেতু ওখানে স্টাশিয়ান টিউব আছে সেই জন্য এটা বন্ধ হয়ে স্টাশিয়ান টিউব অবস্ট্রাকশন হয়, ইয়ার সিমটম হয় লাইক অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, এবং অনেক সময় আছে এটা ম্যাক্সিলারি সাইনাস হয়ে অরবিটে যে চিকে এসে একদম সোয়েলিং হয়, এবং যেহেতু ব্লিডিং হয় সেই জন্য অ্যানিমিয়া হয়, এদের ক্রনিক অ্যানিমিক থাকে এই ছেলেগুলা, এটা কিন্তু ছেলেদের রোগ। এই ক্লিনিক্যাল ফিচার এবং রেডিওলজিক্যাল এক্সামিনেশন, রেডিওলজি বলতে এখানে আমরা শুধু এক্সরে বুঝি নেই, এক্সরেতে আমরা সিটি স্ক্যান এবং এমআরআই দিয়ে এটা ডায়াগনোসিস করতে, ওটা এক্সটেন্ড বুঝতে হয়, এবং এটা ট্রিটমেন্টের জন্য সার্জারি, এবং এটা সার্জারির অনেকগুলো রুটস আছে, এবং যাদেরকে সার্জারি করা কিছু কিছু পেশেন্ট আমাদের এমন স্টেজে আছে ইন্ট্রাক্রেনিয়াল স্প্যানার্ড থেকে শুরু করে, এটা কিন্তু আমরা বলি এটা দুটা যে ফিচার, একটা হলো এটা লোকালি ভেরি ইনভেসিভ, ইট ডেস্ট্রয়েস বোন, এটা কিন্তু ম্যালিগনেন্সি কোনো অবস্থাতেই হয় না, বাট লোকাল ডিস্ট্রাকশন অনেক করে এবং ইন্টারক্রেনিয়াল এক্সটেনশন হয়, এত ভাস্কুলার থাকে যে এটাকে যে রিমুভ করাটা আট টাইমস খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বড় মরবিডিটি হয়ে যায় যদি আমরা ব্রেন থেকে রিমুভ করি। তো কাজে ওই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো ফিমেল হরমোন দিলে এটা রিগ্রেস করে, এটা যে কোন হরমোন ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি আমরা জানি না, এটা মেল হরমোনের কারণে হয় নাকি ফিমেল হরমোন প্রজেস্টেরন দিলে এটা রিগ্রেস করতে থাকে। আর সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট। এরকম দেখা যায় যে ইয়াং বাচ্চা একদম চিকের মধ্যে অতটা পর্যন্ত ফুলে উঠতে দেখা গেছে, চিকের মধ্যে এরকম ফুলা, নাক থেকে একদম সিভিয়ার ব্লিডিং হয়, এবং হয় অনেক সময় অনেক হা করলে মুখের ভিতরে নাসোফ্যারিংসে এরকম জুবিনাইল অ্যাঞ্জিওফাইব্রোমা আমরা বলে থাকি, জুবিনাইল নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, কারণ আমরা জানি যে এই বয়সটাকে জুবিনাইল এজ আমরা বলে থাকি, ইয়াং এজ যেটাকে বলি আমরা, যে একটা মানুষ পরিপূর্ণতা ম্যাচুরিটির দিকে যাওয়ার আগে, এবং প্রিপুবার্টাল অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেলস হিসেবে এই শব্দটা বেশি বলা হয়। এন্ডোস্কোপি করলে এরকম দেখা যায়, এটা কিন্তু পলিপ থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস হাইলি ভাস্কুলার, এবং ইন দ্য নাসোফ্যারিংস নাকের পিছন দিক থেকে কোয়ানা দিয়ে সামনে নাকের ভিতরে চলে আসছে, কেমন এটা নাকের ভিতরে কখনো কখনো ডিজেনারেটিভ স্টেজে এরকমও দেখা যেতে পারে, বাট এটা পুবার্টাল এবং অ্যাডোলেসেন্ট মেলস এটা হয়। সিটি স্ক্যান এবং এমআরআই, এই যে এমআরআই তে দেখা যায় কতটা ভাস্কুলার ইয়ে হলো, সিটি স্ক্যানে যেখানে বোনি ডিটেলস বোঝা যায়, কেমন সিটি স্ক্যানই আসলে মেইন ইয়ে হিসেবে আমরা করে থাকি, কিন্তু যখনই দেখি যে ইন্টারক্রেনিয়াল এক্সটেনশনের সম্ভাবনা আছে বা পসিবিলিটি দেখলে তখন আমরা এমআরআই করে সফট টিস্যু ডিলিনিয়েশন আমরা ভালো করে দেখতে পারি, এটা অ্যাঞ্জিওফাইব্রোমা। এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এন্ট্রোকনাল পলিপ, এবং এন্ট্রোকনাল পলিপের আমরা জানি এক্সরে নেক ল্যাটারাল ভিউ করলে পিছনের দিকে ইয়ার শ্যাডো থাকে, এডিনয়েড এবং অ্যাঞ্জিওফাইব্রোমার সামনের দিকে ইয়ার শ্যাডো থাকে, রাইনোস্পোরিয়াসিস, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, কর্ডোমা, সিস্ট বা অ্যাডেনোমা, এগুলো থেকে ডিফারেন্সিয়েট করতে হয়। মেইন আমরা আন্ডার গ্রাজুয়েশনে শুধু এন্ট্রোকনাল পলিপ যদি ঠিকমতো বলতে পারে তাইলেই মনে করা হয় যে এটা সে ঠিকমতো পেরেছে, আর বাকিগুলো নাকের ডিজিজ যদি রিটেনে আসে তাহলে কেউ যদি হ্যাপাটোবিড ইনফিউট টার্বিনেটর লিখে দেয়, উই নেভার মাইন্ড, ওগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি। নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমার একটা ইম্পর্টেন্ট ফিচার হলো যে এটা অ্যাঞ্জিওফাইব্রোমা, ফাইব্রাস টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু আছে, আর ব্লাড ভেসেলের একটা পিকুলিয়ারিটি হলো যে ব্লাড ভেসেলের মধ্যে কোনো মাসেল লেয়ার থাকে না, যার কারণে ব্লিডিং শুরু হলে আর ব্লিডিং বন্ধ হতে চায় না, তেমন এই জন্যই নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা থেকে এতটা ব্লিডিং হয়। আর ট্রিটমেন্টের এত লম্বা পৃষ্ঠা দেখলে তো সবারই ইয়ে লাগে এভাবে, কিন্তু আমি খুব বেশি গুরুত্ব নাই এগুলোর, এই কারণে যে অপারেশন ইজ দ্য ট্রিটমেন্ট। কোন কোন রুটে করা হয়, এই যে এখানে আছে, ট্রিটমেন্ট অফ নাসোফ্যারিঞ্জিয়াল ফাইব্রোমা ইজ বাই দ্য এক্সটার্নাল অথবা এন্ডোস্কোপিক অ্যাপ্রোচ, এবং এটা এক্সটার্নাল অ্যাপ্রোচের মধ্যে আছে ট্রান্সপ্যালেটাল অ্যাপ্রোচ, হা করে মুখের ভিতর দিয়ে প্যালেটকে কেটে বোন এবং
ইয়ের জাংশনে, সফট প্যালেট এবং হার্ড প্যালেটের জাংশনে কেটে এই অ্যাপ্রোচে অ্যানজিওফাইব্রোমা আমরা অনেক বছর থেকে করতেছিলাম, বাট গত কয়েক বছর থেকে প্রায় অ্যাবাউট 10 ইয়ার্স আমরা এখন এন্ডোস্কোপিক করি। এন্ডোস্কোপিক নাক দিয়ে, নাকের ভিতর দিয়ে, গলার ভিতরে দিয়ে, অনেক সময় ডেলিভারি করতে বেশি বড় হলে কিন্তু নাক দিয়ে ডিসাইড করতে হয়, টেলিস্কোপ দিয়ে দেখে। এবং এটা যদি কখনো কখনো আমরা এন্ডোস্কোপিক অ্যাসিস্টেড করে থাকি, এতে করে অনেক কম ব্লিডিং হয় এবং অনেক সুন্দরভাবে অপারেশনটা হয়। কাজে এটা হলো ট্রান্সপ্যালাটাইল এবং সাবলেভিয়াল অ্যাপ্রোচ। কখনো ইনফ্রাটেম্পোরাল অ্যাপ্রোচে যেতে হয়। নেজাল এন্ডোস্কোপি ট্রান্সম্যাক্সিলারি অ্যাপ্রোচ অনেক বড় হয়ে গেলে এগুলা করতে। ম্যাক্সিলারি সোয়াং অপারেশন, অর্থাৎ একদম ম্যাক্সিলাকে এখানে ইনসিশন দিয়ে ম্যাক্সিলাকে ল্যাটারালি সরিয়ে তারপরে দেখে এটা। এন্ডোস্কোপিক অ্যাপ্রোচটা প্রাইমারি এবং রিকারেন্ট জুভেনাইল নাসোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমার জন্য এখন খুব ভালো অ্যাপ্রোচ, বিকজ এতে করে ওই ব্লিডিং বন্ধ করে পুরোপুরি ভিতরে যাওয়া যায়। এবং অনেক আগে আমরা যে এনজিওফাইব্রোমা অপারেশন করতে 4 থেকে 5 বোতল রক্ত লাগতো, এখন এটা দেখা যায় যে কখনো রক্ত লাগেও না, কখনো 1 বোতল রক্ত লাগে। মানে ব্লিডিং এই পরিমাণ হয়। এটা কিন্তু এনজিওফাইব্রোমা ধরার সাথে সাথে ব্লিডিং শুরু হয় যতক্ষণ পর্যন্ত না ডিসাইড করে নিয়ে আসে। এবং আমাদের সময় আমরা দেখেছি মানে আরো 20 বছর 25 বছর আগে এই অপারেশন করতে গেলে পেশেন্টের একবার দুইবার একদম শকে চলে যেত, ব্লিডিং হয়ে সার্জারির কয়েক মিনিটের মধ্যেই, কিন্তু পরবর্তীতে ব্লাড দিয়ে তাকে রিকভারি হতো। এটা একটা অ্যাডভেঞ্চারাস সার্জারি ছিল। অনেক সার্জন যারা একটু স্লো বা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না, এরকম সার্জনরা এগুলো করতেনও না। কেমন? আমরা নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা নিয়ে কথা বলবো, যে নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার ইজ দ্য মোস্ট কমন ক্যান্সার অরিজিনেটিং ইন দ্য নাসোফ্যারিংস, and in total nasopharyngeal carcinoma is not a common disease, but it most commonly posterolateral nasopharyngeal wall যে fossa of Rosenmoller nasopharyngeal eustachian টিউবের যে ওপেনিং আছে, টিউবাল এলিভেশন, তার পিছনে একটা ছোট্ট জায়গা আছে, এখানে একটু লিম্ফয়েড টিস্যু থাকে। এই লিম্ফয়েড টিস্যুগুলোকে আমরা বলি টিউবাল টনসিল। তার পিছনে একটা রেসিস থাকে, এই রেসিসটাকে বলে আমরা ফোসা অফ রোসেনমুলার। এবং এখানে মোর দেন 50% ক্যান্সার এখান থেকে অ্যারাইজ করে। এবং যেহেতু একটা ফোসা একটা ডিপ রিজিয়ন, এখানে অনেক সময় দেখা যায় সারফেসি ডিজিজটা দেখা যেতে দেরি হয়। কাজে এটাকে আমরা নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এবং সংক্ষেপে আমরা এনফিসি করে থাকি। এটা মোস্টলি এশিয়ানদের রোগ। ইটস এ ডিজিজ অফ দি এশিয়ানস। এশিয়ান মানে হলো চাইনিজ, তাইওয়ান, ইন্দোনেশিয়া, হংকং, বার্মা, এই সমস্ত জায়গায় হয়। কিন্তু এই যে একটা জিনিস আমি এখানে বলে রাখি, আমরা যারা নিজেদেরকে এশিয়ান মনে করি, আমরা কিন্তু অরিজিনাল এশিয়ান না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এশিয়ান শব্দটা রেস হিসেবে যখন ব্যবহার করা হয় তখন আমাদেরকে বলা হয় না। তো আমাদের এশিয়ান বলা হয় চায়না, কোরিয়া, তারপরে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যেটা মানে মঙ্গলয়েড রেস, যেটা ওরা হলো এশিয়ান। এশিয়ান ফেস, এশিয়ান নোজ, এশিয়ান কিন্তু ওরা, আমরা কিন্তু, এবং ওদের মধ্যে এই ডিজিজের প্রবণতা বেশি। আমাদেরও আছে, আমাদেরও হয়, কিন্তু অনেক কম হয়। ওদের বেশি হয় ওদের ফুড হ্যাবিটের কারণে। ওরা স্মোক ফুড বেশি ব্যবহার করে, সল্টেড ফুড বেশি ব্যবহার করে, প্রিজার্ভ ফুড বেশি ব্যবহার করে, ওরা স্মোকির জায়গার মধ্যে কাজ করে বেশি। আমাদের এখানেও কিন্তু যারা স্মোকিং জায়গায় বেশি কাজ করে তাদের মধ্যে এগুলো হইতে দেখা যায়। জেনেটিক ইটিওলজিটা বেশি, আর ভাইরাল ইটিওলজি একটা খুব ইম্পর্টেন্ট। এবং কি ভাইরাস দিয়ে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হয়? ইপস্টেন-বার ভাইরাস। এটা কিন্তু পরীক্ষার সময় একটা খুব বেশ আলোচনার জিনিস হয়ে যায়। যখনই এটা কারো টানলেস প্রশ্নের মধ্যে আসে, তখনই কি ভাইরাস দিয়ে হয় নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এটা কিন্তু রিকগনাইজড যে ভাইরাস ইপস্টেন-বার ভাইরাস ইজ এ কার্সিনোজেনিক ভাইরাস। এবং এটা দিয়ে আরো দুইটা ডিজিজ হয়। ইপস্টেন ভাইরাস ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস ডিজিজটা একটা ইনফেকশন জাতীয়, এটা হয় এই ভাইরাস দিয়ে। এবং বার্কিটস লিম্ফোমাটা নাসোফ্যারিঞ্জিয়াল এই ভাইরাস দিয়ে, বার্কিটস লিম্ফোমা হয় ইপস্টেন-বার ইবি ভাইরাস বা ইপস্টেন-বার ভাইরাস দিয়ে। আর এনভায়রনমেন্টাল তো বললাম আমরা। স্কোয়ামাস সেল কার্সিনোমা নাসোফ্যারিংসের মধ্যে 85% স্কোয়ামাস সেল কার্সিনোমা। লিম্ফোএপিথেলিয়ামা মোর এগ্রেসিভ 10%, এবং রেবডোমায়োসার্কোমা ইজ রেয়ার 1% or less। প্রলিফারেটিভ হতে পারে, আলসারেটিভ হতে পারে, ইনফিল্ট্রেটিভ হতে পারে। এবং ইনফিল্ট্রেটিভ অলমোস্ট প্রতিটাই 1/3 হয়। এবং ইনফিল্ট্রেটিভ মানে মিউকাস সারফেসে কিছু পাওয়া যায় না। অনেক সময় একটা নেক নোন মেটাস্টেসিস আসলো বা অন্যভাবে আমরা নাসোফ্যারিংস থেকে ব্লিডিং হলো, হলো, কিন্তু দেখলাম যে কিছু নেই। আসলে গ্রোথটা যখন ভিতরের দিকে ঢুকে যায় ইনফিল্ট্রেটিভ টাইপ হয়। আর অনেক সময় সারফেসে ছোট আলসার থাকে। যদি প্রলিফারেটিভটা যেখানে একটা টিউমার মাস হিসেবে আসে, সেখানে এটা খুব ইজিলি বোঝা যায়। কিন্তু আলসারেটিভটা হাতে ইনডিউরেটেড আলসার বোঝা যায়,
কেমন। আর এখন তো টেলিস্কোপের সময় আসছে, এখন টেলিস্কোপ দিয়ে আমরা দেখতে পারি, বুঝতে পারি যে এখানে নেজোফ্যারিংসে একটা হলো, আমরা এন্ডোস্কোপি করে। ফোসার রোসেনমলার, এবং এটার স্প্রেড, যেহেতু এটা একটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা, এখান থেকে জাস্ট উপরে ফোরামেন ল্যাসিরামের মধ্যে থাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং আশপাশেও কিন্তু লোয়ার ফোর ক্রেনিয়াল নার্ভস একদম কাছে, ক্যাভার্নাস সাইনাস একদম কাছে। এগুলোতে যখন ইনফিল্ট্রেট করে ফেলে তখন এটা ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়, এবং যার কারণে নেজোফ্যারিংসের টিউমার, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা ট্রিটমেন্টের জন্য নেজোফ্যারিঞ্জেক্টমি একটা সার্জারি হংকং এ আমি দেখছি, এবং ওখানে চাইনিজে এখন কিছু কিছু করলো। স্টিল আমরা সবাই মনে করি যে এটা রেডিওথেরাপি করেই যতটা করা যায়। আমি খুব সবাইকে আমি এই কথাটা বলি, আমাদের এক বন্ধু, আমাদের ক্লাসমেট, আমরা যখন 4th ইয়ারে ছিলাম, আমাদের নারায়ণকে আমরা হারিয়েছি, এবং ওর নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হয়ে গেল আনফরচুনেটলি, এবং এটা 79-এর কথা, যে ও ও আমাদের এক মানে প্রিয় বন্ধু ছিল নারায়ণ, ওর এই নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হলো, এবং ও 1 বছরও বাঁচলো না। নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ, বাট নট ভেরি কমন। সাধারণত 5th এবং 6th এগুলোকে বলে বাইমোডাল ডিস্ট্রিবিউশন। আর্লি এজেও হয়, লেট স্টেজেও হয়, লেট এজও হয়, কেমন মাঝামাঝি এজটাতে, ইয়াং এজটাতে কম হয়। এটার প্রেজেন্টেশনের মধ্যে আমরা বলবো কি ধরনের প্রেজেন্টেশন আছে। নেজাল প্রেজেন্টেশন, অর্থাৎ নেজোফ্যারিংস থেকে নাক যখন বন্ধ করে দেয়, এডিনয়েডের যেরকম প্রেজেন্টেশন, নেজাল ডিসচার্জ, নেজাল ওয়াটারিং, নেজাল ব্লিডিং, এগুলো হলো নেজাল অবস্ট্রাকশনের জন্য। মাউথ ব্রিদিং, নাক বন্ধ, মুখে নিঃশ্বাস নিতে হচ্ছে এরকম কষ্ট। অটোলজিক্যাল, এই যে স্টেশন টিউব বন্ধ করে দিলে কানের ভিতরে অটাইটিস মিডিয়া উইথ ইনফিউশন হয়, কানটা বন্ধ হয়ে যাচ্ছে, কত রকমের ট্রিটমেন্ট করতেছে, কনজারভেটিভ ট্রিটমেন্ট কিছুতেই ভালো হচ্ছে না, তখনই সাসপিশনটা। অপথলমো নিউরোলজিক, এই যে এই লোয়ার ফোর ক্রেনিয়াল নার্ভ এবং চোখের নার্ভ চারোটাই, হ্যাঁ, থার্ড, ফোর্থ, সিক্স, ফিফথ, সিক্স, থার্ড, ফোর্থ, সিক্স, এই 3টা নার্ভ, এগুলোর জন্য ডিপ্লোপিয়া হয় এবং অপথলমোপ্লেজিয়া হয়। অরবিটের ভিতরে ঢুকে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এক্সোপথ্যালমাস হয়। জুগুলার ফোরামেন সিনড্রোম 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ, এবং যেটা পরবর্তীতে 12 ধরে, এগুলো যখন ইনভলভ হয় দেখি। এবং কখনো কখনো আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক ধরলে হর্নার সিনড্রোম হয়। সবাই জানে হর্নার সিনড্রোমে কি হয়, টসিস হয়, অ্যানোপথ্যালমাস হয়, এবং অ্যানহাইড্রোসিস হয়। কাজে এগুলা। আর 60%-এর মতো নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা নেক নোড মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করে। এটা ডিস্টেন্ট মেটাস্টেসিস খুব অকেশনালি এরা আসে। কাজেই আমাদেরকে এটা খুব খেয়াল রাখতে হয় যে এই কি ধরনের প্রেজেন্টেশন, এবং এদের প্রগনোসিসও কিন্তু বেশি ভালো না যখন আসে। ক্লিনিক্যাল ফিচার। আর এখানে আমি এই স্লাইডের উপর একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে এখানে কয়েকটা কথা এটুকুই আসলে আমরা শুনতে চাই, এটুকুই বলা হয়। যেমন ডায়াগনোসিস করবো কি করে, পেশেন্টের এই যে ক্লিনিক্যাল ফিচার, কনফার্ম ডায়াগনোসিস কি দিয়ে করি, বায়োপসি। আমি সবাইকে বলবো একটা কথা যেন সবাই একসাথে লাগাই ফেলে, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি। বায়োপসি পয়সা চলে থাকলে, বায়োপসি মানে হলো টিস্যুটা স্যাম্পলটা কালেক্ট করা, হিস্টোপ্যাথোলজি মানে হিস্টোপ্যাথোলজিস্ট এটাকে এক্সামিন করা। অনেক সময় আমি বুঝি, এবং কেউ যখন বায়োপসি বলে তখন সেটা হিস্টোপ্যাথোলজির জন্য নেওয়া হয়, কিন্তু কিছু কিছু এক্সামিনার এমন ভাবে ধরে রাখেন, এবং আমার মনে হয় কারেক্টলি ধরে রাখে, যদিও আমি ওইভাবে ইয়ে করি না, সেটা হলো যে বায়োপসি নেবো, হিস্টোপ্যাথোলজি করবো। শুধু বায়োপসি করে বসে থাকলে অনেকেই কিন্তু খুব মাইন্ড করে যে তুমি বায়োপসি করছো কি জন্য, তখন আবার স্যার এটা হিস্টোপ্যাথোলজি। কাজে ডায়াগনোসিসের যখন কথা উঠে তখন কিন্তু বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি এই কথাটা আসবে। আর ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা ট্রিটমেন্টের ফার্স্ট মডালিটি অফ ট্রিটমেন্ট ইজ সার্জারি, রেডিওথেরাপি। সেকেন্ড হলো যদি সার্জারি, আমরা এখানে সার্জারি কি করি, সার্জারিতে এখন পর্যন্ত আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের রোল অফ সার্জারি ইন নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হলো, 1 নম্বর হলো বায়োপসি নিয়ে ডায়াগনোসিস কনফার্ম করা, মাইনর একটা সার্জারি বাট ইট ইজ এ সার্জারি। নাম্বার 2 হলো রেডিওথেরাপি দেওয়ার পরে বা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার পরে যদি নেকে কোনো লিম নোড থেকে যায়, তাহলে এটাকে রেডিক্যাল নেক ডিসেকশন করে দেয়া বা মডিফাইড নেক ডিসেকশন, যাই হোক, এই দুটা পার্ট হলো এটার সার্জারির অংশ। এগুলো কিন্তু ছোট করে ছোট ছোট প্রশ্নের মধ্যে অনেক সময় ঢুকিয়ে দেওয়া হয়। ওরোফেরিংসের টিউমার কয়েকটা নাম মনে রাখলেই হবে। এখানে প্রত্যেকটাই বিনাইন, যেমন পেপিলোমা, হেমানজিওমা, প্রিওমরফিক এডিনোমা, এগুলো বিনাইন টিউমার। ওরোফেরিংস,
ওরাল ক্যাভিটির পিছনে ওরোফ্যারিংস আমি দেখিয়েছি, এখানে বেজ অফ দ্য টাং সামনে, পিছনে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, দুদিকে ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল ওয়াল। এই জায়গাটা ওরোফ্যারিংস, এটা মিউকাস মেমব্রেন আছে, এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, এখানে লিম্ফোএপিথেলিয়ামে হয়, এডিনো কার্সিনোমা হয়, তারপর লিম্ফোমা হয়। এই বেজ অফ দ্য টাং কোন জায়গায়? ফ্যারিংসের মধ্যে তো, ওরোফ্যারিংসের মধ্যে তো টনসিল একটা ইম্পর্টেন্ট জিনিস, টনসিলে ম্যালিগনেন্সি হয়। কাজে আমরা টনসিল যখন পড়ি তখন টনসিলের ম্যালিগনেন্সি সম্পর্কে বলি, টনসিলেক্টমি করবো, রেডিওথেরাপি দিব, ডিপেন্ডিং অন হিস্টোপ্যাথোলজি। কাজে এখানে কার্সিনোমা প্যালাটাল আর্টস, ল্যাটারাল এন্ড পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল এবং প্যারাফ্যারিঞ্জিয়াল টিউমার্স। প্যারাফ্যারিঞ্জিয়াল টিউমার্স আর ডেফিনেটলি সাম টিউমার্স অফ দ্য ফ্যারিংস, যেগুলো ল্যাটারাল ওয়াল দিয়ে পুশ করে ভিতরে মিডিয়ালি চলে আসে। কাজে ওটা যদিও এখানে না, তবুও ডায়াগনোসিসে মনে রাখতে হবে যে এখানে যদি কোনো ইডিয়াম ফোলা হয় তাহলে এই টিউমার কোথায়, প্যারাফ্যারিঞ্জিয়াল টিউমার। এবং বেশিরভাগ প্যারাফ্যারিঞ্জিয়াল টিউমারই হলো আইদার নিউরোমা অথবা সেলেভারি টিউমার্স। হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংসের তিনটা জায়গা, একটা হলো পাইরিফর্ম ফোসা, একটা হলো পোস্টিকুয়েট রিজিয়ন, একটা হলো পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল। এই তিন শব্দ মনে রাখলে আর হাইপোফ্যারিংসের আর বেশি কথা কাউকে জিজ্ঞেস করা হয় না, কারণ ওখানে কি ধরনের টিউমার হবে, সেখানে বিনাইন হবে, পেপিলোমা হবে, প্লিওমরফিক এডিনোমা হবে, কার্সিনোমা হবে। কার্সিনোমা মধ্যে বিভিন্ন ধরন আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে, এডিনোকার্সিনোমা হবে, কখনো কখনো ইভেন ওখানে আমরা যে একটাকে আমরা বলে থাকি যে ওখানে যে কার্সিনোমা ইন সিটু, বিভিন্ন স্টেজ আছে, কেমন স্টেজের অনুসারে এটা পাইরিফর্ম ফোসা ক্যান্সার ইজ ভেরি ভেরি কমন। কেমন এগুলো নিয়ে খুব ডিটেলস কিছু আমরা জিজ্ঞেস করি না। পাইরিফর্ম ফোসা ক্যান্সারে বায়োপসি ডায়াগনোসিস করার পরে এটা ফার্সিয়াল ফ্যারিঞ্জেক্টমি করে, ল্যারিংস যদি পাশে থাকে ল্যারিঞ্জেক্টমি করে তারপরে এটা রেডিওথেরাপি দিতে হয়। কাজে ট্রিটমেন্টে হলো ওখানে সার্জারি এবং রেডিওথেরাপি। কাজে নাজোফ্যারিঞ্জিক টিউমারের মডালিটি অফ ট্রিটমেন্টের মধ্যে রেডিওথেরাপি ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট, আর সার্জারি এবং কেমোথেরাপি ইজ অ্যাডজুভেন্ট, আর হাইপোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার মধ্যে সার্জারি ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট। এবং আমরা যখন একটা গ্রোথ পাই, পেশেন্টের ডিসপ্লেজিয়া হয়, হোর্সনেস অফ ভয়েসে যখন ল্যারিংস ইনভলভ করে, কাজে স্যালিভেশন হয়, উইকনেস হয়, ওয়েট লস হয়, কেমন গলার মধ্যে কাটা কাটা লাগে, এগুলো নিয়ে যখন মানুষ আসে তখন আমরা এগুলো ডায়াগনোসিস করি। এই রিলেশনে একটা জিনিস আমরা সব সময় বলে থাকি, যেহেতু এটা টিউমার জাতীয় জিনিস না, একদম মোটেই না, কিন্তু এখানকার পেইনফুল কন্ডিশনের সাথে আমরা এই লং স্টাইলয়েড প্রসেস, এটা আসলে ওই কারিকুলামের মধ্যে এই চ্যাপ্টারের সাথে ঢুকিয়ে দেয়া, যে স্টাইলজিয়া, লং স্টাইলয়েড প্রসেস, ইগল সিনড্রোম, এই জিনিসগুলা অলমোস্ট সিনোনিমস। কেমন স্টাইলয়েড প্রসেসটা যদি লম্বা হয়, গলার ভিতরে টিউমারের মতো সিমটম হয় এবং পেইন হয় ইউনিল্যাটারাল, কখনো কখনো এগুলো এলংগেটেড হওয়ার পরে বা ম্যালপোজিশন হওয়ার পরে বা স্টাইলোহাইড লিগামেন্টটা অসিফিকেশন হওয়ার পরে এই লম্বা হয়, এবং এই পেইন কখনো কখনো কানের দিকে চলে যায়। কেমন is a condition there is painful sensation in the head neck region due to elongation of the styloid process and calcification of the styloid ligament, এবং এটার সিমটম গুলো মেইনলি থ্রোট পেইন এবং ইউনিল্যাটারাল হয়, এবং এই স্টাইলয়েড লং স্টাইলয়েড প্রসেস আইডেন্টিফাই না করে অনেকেই টনসিলেক্টমি অপারেশন করে দেয় এবং ওই পেশেন্টদের সিমটম যায় না। আর লং স্টাইলয়েড প্রসেস ইনফ্যাক্ট অপারেশন করে ফেলে দিয়ে আমরা অনেক সময় দেখেছি খুব যে বেশি উপকার হয় তা না, আনলেস ইট ইজ ডেফিনেটলি এলংগেটেড। কাজেই এটা অনেক সময় রোগীরা গলার ভিতরে হাত দিয়েও পায়, এতটাই লম্বা হয়ে যায়, এবং অনেক সময় এক্সরে করলেও দেখা যায়। আমি এখানে ইগল সিনড্রোম বা লং স্টাইলয়েড প্রসেসের এই যে এটা টেম্পোরাল বোনের 4টা পার্টের একটা পার্ট, আমরা অনেক সময় টেম্পোরাল বোনের পার্টস গুলো কি জিজ্ঞেস করি, আর এখানে অনেকেই কিন্তু গন্ডগোল করে ফেলে। টেম্পোরাল বোনের 4টা পার্টের মধ্যে যদিও আমি কানের সম্পর্কে বলেছি, এখনো আমি একবার বলি সবাইকে মনে রাখার জন্য, যে একটাকে বলি টিম্পেনিক প্লেট, কানের ভিতরে ছোট্ট একটা বনি প্লেটের মতো টিম্পেনিক প্লেট, আরেকটা হলো স্টাইলয়েড প্রসেস, এই যে স্টাইলয়েড প্রসেস আরেকটা পার্ট, এবং আরেকটা হলো স্কোয়ামাস পার্ট। কিন্তু মেইন টেম্পোরাল বোনের যে 90% বাল্ক বা 85% এর মতো বাল্ক, ওটা হলো পেট্রাস এবং মাস্টয়েড, এটা কিন্তু পেট্রোমাস্টয়েড পার্ট, ওটা কিন্তু এই 90% এক পার্ট, আর 10% কিন্তু এই সবগুলো মিলে। কাজেই অনেকে জিজ্ঞেস করার সাথে সাথে স্যার পেট্রাস পার্ট আর টেম্পোরাল পার্ট দিয়ে যখন শুরু করে তখনই সবাই বিরক্ত হয়ে যায়, কারণ এই 4টা পার্ট এভাবে ভাগ করার পিছনে আরো একটা কারণও আছে, সেটা হলো 4টা পার্ট 4টা সোর্স থেকে ডেভেলপ করে এমব্রিওলজিক্যালি, সেই জন্য এটাকে ওইভাবে ভাগ করা। এখানে আমরা এটা বোনের মধ্যে দেখালাম। এখানে এক্সরেতে দেখা যায় এই যে স্টাইলয়েড প্রসেস, এটা লং, আমরা স্টাইলয়েড প্রসেস ভিউ বলি, এই যে লং স্টাইলয়েড প্রসেস,
এই যে ডিস্টেন্সটা আছে এটার হাফেরও কম থাকবে এখান থেকে শুরু করে টেম্পোরাল বোন থেকে শুরু করে এই ম্যান্ডিবলের এখানে যে পাশ দিয়ে যে ট্যাঙ্গুলার রিজিয়ন আছে এক্সরেতে, তখন এটার হাফের চেয়ে কম থাকবে। কিন্তু এটা যখন হাফ ক্রস করে যে আমরা বলি এলঙ্গেটেড, একদম অনেক সময় ফুল লেন্থ কভার করে যায়, এত লম্বাটা তো ফুল লেন্থ কভার করে যাবে কেমন। এবং স্টাইলার প্রসেস কিন্তু যদিও এদিক থেকে অনেক দূরে, গলার ভিতর দিয়ে কিন্তু অনেক কাছে, সেই জন্য টনসিল অপারেশন করলে ওই পজিশনে ওই দিক দিয়ে খুব ইজিলি পাওয়া যায়। কাজে এটা কিন্তু আমরা গলার ভিতর থেকেই স্টাইলার প্রসেসটা আমরা অ্যাপ্রোচ করে থাকি। কাজে আমরা আজকে যে ছোট্ট টপিকস নিয়ে আলাপ করলাম সেটা হলো যে টিউমার্স অফ ফ্যারিংস এবং বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার্স অফ ফ্যারিংস, অফ হুইচ বিনাইন টিউমার্স মধ্যে সবগুলোই দেখা গেল যে পেপিলোমা, প্লিওমরফিক এডিনোমা, তারপরে এনজিওফাইব্রোমা। এই যে নাসোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা এটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা ইয়াং ছেলে মেয়েদের হয় এবং এটা জুভেনাইল ডিজিজ। এবং ফরচুনেটলি দেখা যায় যে এটা অনেক সময় খুব ছোট থাকলে, অনেক সময় সার্জারি না করে ফলো আপ করলে, একটু বড় হলে, বয়স বাড়লে অনেক সময় চলেও যায়। এই জন্য এটার নাম জুভেনাইল। কারোরই 40 বছর 50 বছর বয়সে এনজিওফাইব্রোমা পাওয়া যায় না, এবং যদি কোনো ছোটবেলায় দিয়ে চারবার ব্লিডিং টিডিং হয়ে আস্তে আস্তে একসময় চলেও যায়। কিন্তু কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু লাইফ থ্রেটেনিং হয়। আর মেয়েদের কখনো এটা দেখা যায় না, কাজে সেই জন্য এটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার বলা হয়। আর নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা তো আমি বললামই যে এটা টিস্যু ডায়াগনোসিস, হিস্টোপ্যাথোলজি, হিস্টো ডায়াগনোসিস করা হয়। আর ইগল সিনড্রোম সম্পর্কে যেটা বললাম যে লং স্টাইলয়েড প্রসেস, কাজে এটা কোনো টিউমার না, কিছু না, কিন্তু এটা টিউমারের মতো একটা সেন্সেশন, পেইন। এবং এই যে ইগল সিনড্রোম বলে এই জন্য যে এটা কিন্তু পেইন ইজ অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এবং এই স্টাইলয়েড প্রসেসের গোড়ার পাশে এই গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ রান করে। এবং ইন দ্য ডিস্ট্রিক্ট, গলার মধ্যে টনসিলার রিজিয়ন একদম কান পর্যন্ত এবং হেড নেক রিজিয়ন, এদিকে যতটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশন থাকে ততটার মধ্যে দেখা যায় যে এটা পেইন হয়, এবং মোস্টলি ইউনিল্যাটারাল হয়। এক্সরে করলে দেখা যায়। এবং অনেক সময় আমরা স্টাইলয়েড প্রসেস নিয়ে আসলাম, কিন্তু স্টাইলয়েড প্রসেসটি গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভকে যে জায়গায় খোঁচা দিচ্ছে ওই গোড়ার মধ্যে অল্প একটু থেকে গেলে পেশেন্টের সিমটম থেকে যায়। কাজেই এটা যখনই কাউকে এটা সার্জারি করতে হয়, ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার এবং তাকে অল অর নান এটা টোটালি রিমুভ করার জন্য, একদম গোড়া থেকে ছিঁড়ে আনার জন্য। আর ইট ইজ নট মানে দ্যাট ইজি যে এটা মানে টনসিলের পাশেই পাওয়া যায়। এটাকে কিন্তু যারা এক্সপেরিয়েন্সড ইএনটি সার্জন ওরা খুব ইজিলি এটা টনসিল অপারেশন সবাই করতে পারে। স্টাইলয়েড অপারেশন আমি দেখেছি আমাদের অনেক ইএনটি কলিগরাই এটা লোকেট করতে পারে না অনেক সময়, এবং একটু কেয়ারফুলি। এখনকার জেনারেশন সার্জনরা অবশ্য অনেক স্কিল, কাজে এটা স্টাইলয়েড প্রসেস সম্পর্কে এটুকু। আমার মনে হয় আমি আর আজকে আমাদের এই টপিকসের উপরে বেশি বিস্তারিত কিছু নাই, পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সংক্ষেপে আমরা এটুকুই আলাপ করলাম।